করেছে, হ্যাক হয়েছে। এরপর থেকে বিভিন্ন ধরনের আসতেছে, স্ক্রিনশট বের হচ্ছে। তার মানে এগুলো কেউ করছে, ইন্টেনশনালি করছে। নেগেটিভ কিছু বিষয় ছড়াচ্ছে, এটা তাহলে ইন্টেনশনালি হচ্ছে। যেহেতু ফেসবুক হ্যাক হয়েছে, সুতরাং এটা এর আগ পর্যন্ত এই ধরনের কোনো কিছু ছিল না। আবার যারা করছে এটা তদন্ত করলে বের হবে যে কারা চালাচ্ছে বা কাদের হাত চলছে। এখন বর্তমান হলো অত্যাধুনিক যুগ, এখানে নাথিং ইজ ইম্পসিবল। পুলিশ বলছে যে আসামি 2 নম্বর আসামি আছে, উনাকে পাওয়া যাচ্ছে না। তা উনি এই যুগে কেউ কি এটা কি সম্ভব? এটা কি সম্ভব না, অসম্ভব কিছু না। যাই হোক, এই যে অপরাধকে ঢাকার জন্য যে ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়েছে, এই জিনিসগুলো ঠিক না। আর যেটা বলার চেষ্টা করেছে যে 25, 26, 27 ইকরা বাসায় বন্ধু বান্ধবদেরকে ডেকে নিয়ে নেশার কথা বলছে। আমার কথা হলো, যদি সেটা করে থাকে, পরের দিন আপনি এই আলামত নষ্ট করলেন কেন? তাহলে তো ওখানে সবকিছু থাকতো, নেশা থাকতো। তাহলে এই আলামতটা আপনি নষ্ট করলেন কেন? 2, ইকরা এই পথে দাবিত হয়েছে কিনা সেটা তো সেই ভালো বলতে পারবে, কারণ আমাদের ফ্যামিলির কাছে যে ধরনের কোনো তথ্য ছিল না। আর আমাদের ফ্যামিলিতে এই ধরনের, আমার ফ্যামিলি, তার দাদার ফ্যামিলি বা কারো ফ্যামিলিতে এই ধরনের কোনো কর্মকাণ্ড বা পূর্বে আছে কিনা এই ধরনের কোনো রেকর্ড নাই। 2 নম্বর হলো, তাহলে এই আলবি যে মন্তব্যটা করেছে, তাহলে এটা তো তাহলে তার মাধ্যমে হয়েছে। সে মিডিয়াতে ছিল, তার মাধ্যমে সে তখন কি সে এটা বলে নাই, কাউকে বলে নাই, পরিবারকে জানানোর প্রয়োজন মনে করে নাই? তাহলে সেই সময় সেটা বললো না কেন? আপনাদের কেন বলে নাই? আমাদেরকে কেন বললো না? যে করতে পারতেন। শুধু কি সেদিনই কেউ একজন মাদক সেবীকে ওই দিনই গাঁজা মদ এগুলো খেতে পারে? তাহলে নিশ্চয়ই তার আগের থেকে ছিল, তো সেটা সে তখন বলেনি কেন? আর যদি ওইটা ওরকম হয়ে থাকে, তাহলে কার মাধ্যমে হয়েছে? ইকরার ফ্যামিলিতে তো এরকম নাই, ইকরা তো কারোর সাথে এরকম মিশতো না, তাহলে কাদের সাথে সে মিশাইছে? কোশ্চেন আমার আছে, গাঁজা তো অনেকে খায়, নেশা অনেকে করে, নেশা করলে গাঁজা খাইলে যে আত্মহত্যা করতে হবে এমন তো না, তাহলে তো আর সব নেশা করে আত্মহত্যা করে মারা যায়? একদিনই নেশা কেউ করতে পারে, গাঁজা খেতে পারে? কেউ বলতে পারে যে একদিনই কেউ নেশা করে ফেলতে পারে? গাঁজা কি ও খাইছে কোনোদিন? গাঁজা একদিনে যে প্রথম যেদিন খায়, ও তো মানে সাথে সাথেই মাথা ঘুরে যাবে সাথে সাথে। যে যদি নতুন কেউ খায়, যদি যতটুকু আমি জানি, তো সুতরাং এই যে এই গাঁজা খাইছে, তাহলে ওই দিন তো সিক্রেট করার কথা ছিল যে গাঁজা খেলে মাথা ঘুরে থাকে, মানে সবকিছু এলোমেলো হয়ে যায়, যদি প্রথম কেউ খেয়ে থাকে। তার মানে কি আগে কি তার সাথে সে নিজে খেত? আমি একজন, তার ভিতরে সেই গিল্টিটা আছে। সবকিছুর মূলে তোমার যদি ইকরা চেঞ্জ হয়ে থাকে, ইকরা যদি তার লাইফস্টাইলে চেঞ্জ হয়ে থাকে কোনো কারণে, আমরা জানি না, আমাদের কাছে কোনো প্রুফ নাই, চেঞ্জ হয়ে থাকে, তাহলে তোমার কারণে হয়েছে। তোমার যন্ত্রণা, তোমার মানসিক কষ্ট, তোমার শারীরিক টর্চার এবং তোমার এই ধরনের কোনো কিছু তাকে প্রভাবিত করে ফেলছে। যদি করে থাকে বা কোনো থাকে, তাহলে তুমি প্রভাবিত করছো, তোমার এর জবাব তোমাকে দিতে হবে। তুমি একজন হাজবেন্ড থাকা অবস্থায় তুমি বলছো তো তোমার কোনো অপরাধ নাই, তুমি ভদ্র ভালো মানুষ, তাহলে তোমার একজন ভদ্র ভালো মানুষের স্ত্রী কি খারাপ হইতে পারে? না, হয়ে যেতে পারে। হলে তুমি পরিবারকে জানাইছো? ইকরার আম্মুকে জানাইছিল কিনা, আমার সেটাই প্রশ্ন। ইকরার আব্বার সাথে কথা হয়েছে কিনা, বা পরিবারের অন্য কারোর সাথে যোগাযোগ হয়েছে কিনা যে এই ধরনের কর্মকাণ্ড করছে ইকরা? একদিনে 3 দিনের মধ্যে তুমি চলে গেলা, তোমার 3 দিনের মধ্যে একদিন নেশাগ্রস্ত হয়ে যায়, এটা কি সম্ভব? গাঁজা কি এত তাড়াতাড়ি সম্ভব? একদিনের মধ্যে গাঁজা কেউ রিসিভ করতে পারে? এটা কে করাইছে? যদি করে থাকে, তাহলে তুমি তো নিশ্চয়ই এগুলো করতা, তাহলে তুমি হয়তো করাইছো। একদিনের পক্ষে এটা সম্ভব না। আর একজন নেশাগ্রস্ত ঘুমের ওষুধ খাইছে, কারণ তুমি যে ধরনের পেন দিচ্ছ, হয়তো ঘুমের ওই জন্য ঘুম ওষুধ খাওয়ার জন্য সে ছিল। ঘুমের ওষুধ স্বাভাবিক ব্যাপার, অনেকে টেনশনের জন্য খায়, আমরাও খাই ঘুমের জন্য। যখন ইরেগুলার ঘুম হয় তখন আমরা খাই। তো এই ঘুমের ওষুধকে তুমি ওই অর্ক কেন আনলো? সে কেন তখন তোমাকে জানাইলো না যে ম্যাডাম তো ঘুমের ওষুধের জন্য আমাকে বলছে? তখন কেন জানালো না? এখন জানালো কেন? তখন জানাইতো যে ম্যাডাম আমাকে এটার অর্ডার করেছে, ঠিক আছে, তখন তো তোমাকে ম্যাডাম আমাকে সিগারেটের অর্ডার করেছে, তখন সে কেন বললো না? তাকে জানাইলো না কেন? তাকে জানাইলো না, সে কেন তখন পরিবারকে জানাইলো না যে ইকরা এরকম করছে, আপনারা একটু খোঁজখবর নেন,
বাসায় একটু লোকজন যান। এর আগে তো আমি যতটুকু জানি যে প্রায় সময় বাইরে যাওয়ার আগে আর আগে যেটা রয়েছে যে অনেক দিনের জন্য যখন গেছে তখন তার মা তো যেহেতু ছিল না সাথে, আমার বোনকে নিয়ে গিয়েছে, বন্ধুরা ভাইকে নিয়ে ওখানে রেখে গেছে। তাহলে এই আগে যেহেতু এগুলো করতে পারতো, যে বন্ধুরা ভাইকে রেখে যেত, তো এই 2 বছর 1 বছর ধরে কেন করছে না, করো নাই কেন? যেদিন থেকে তিথির সাথে ইনভলভমেন্ট হয়ে গেছে, যতটুকু আমরা জানতে পারছি, এরপর থেকে তুমি অনেক চেঞ্জ হয়েছো। তোমার তখন আর কর্মকাণ্ড গুলো মানে ওরকম ছিল না। আর তোমার সম্পর্কে আমি যতটুকু জানি, তুমি লালবাগে তুমি বহু জায়গায় কোথায় ভাড়া, যে বাসায় ভাড়া থাকতো সেই বাসার আত্মীয় আমার এক কলিগ ছিল, আমার সাথে শেয়ার করেছে, সে তখন থেকে সে যত ধরনের বাজে কর্মকাণ্ড আছে সব ধরনের বাজে কাজের সাথে সে জড়িত ছিল। এটা আমার ভাগ্নি হয়তো বা বুঝতে পারে নাই। আমার ভাগ্নি হয়তো বা এই সেই সময়কার বাল্য জীবনে তার যে ডিসিশন নেওয়ার যে এটা বয়সটা তখন ছিল না, আবেগের একটা ব্যাপার আবেগটাকে সে করতে পারে। ইকরার কণ্ঠ শুনছি, তার ছেলের সাথে তার কথোপকথন গুলো শুনছি, এটা তো আসলে খুব কষ্ট দেয়। এই জন্য পরে ফেসবুক থেকে বের হয়ে যায়। আমি প্রতিদিন সারাদিনই ফেসবুকের ভিতরে কোনো না কোনো নিউজ করতাম, কিন্তু ওর এত বেশি ধরনের আসতেছে যেটা হয়তো বা তার এই যে কথাগুলো, তার লাইভ জিনিসগুলো দেখে আসলে মানে সহ্য করতে পারছে না, টলারেট করতে পারছে না। তো এই জন্য আসলে ফেসবুক থেকেও এখন আর মানে খুব কম, মানে অল্প কিছুক্ষণ দেখে যদি কোনো কিছু মনে হয় যে শেয়ার করার মতো ওর কোনো বিষয়, সেটা শুধু শেয়ার করছি। মানে একদমই ভালো লাগছে না যে এত কিছু আর এত সুন্দর সুন্দর মানে ভিডিও, ছেলেকে কিভাবে বড় করা যায়, মাদের ব্যাপারে দেখলাম অনেকগুলো টিপস, কিছু মানে কি বলবো মেন্টালি সাপোর্ট করে এরকম অনেকগুলো টিপস দিচ্ছে এর মধ্যে। তো এইগুলো আসলে আমরা মানে আর নিতে পারতেছি না। মানে বেসিক্যালি আজকে আমরা গতকালকে তার এই মিলাদ করার কথা ছিল, দোয়া করার কথা ছিল, কিন্তু আমরা একটু অ্যারেঞ্জমেন্টে আমি কালকেই আসছি ঢাকা থেকে, তো সেই জন্য আসলে সবকিছু মিলে একটু প্রিপারেশনটা হয়েছে। তো আজকে ইনশাল্লাহ ইফতারিতে দাওয়াত দেওয়া হয়েছে এতিমখানা এবং মাদ্রাসার বাচ্চাদেরকে, আর আত্মীয় স্বজন যারা আছে, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। এটা আমাদের প্ল্যান আছে যে 40 দিনের দিন তাকে বড় করে একটা প্রোগ্রাম করার জন্য, রোজার ভিতরে যেহেতু সময় কম এবং মানুষজনেরও ব্যস্ততা বেশি, তারপরে এই জন্য আমরা যে চিন্তা করছি আপাতত অল্প করে 7 দিনের যেটা আর কি, পরে হয়তো 40 দিনের একটা বড় করে আল্লাহর মধ্যে তার জন্য একটা প্রোগ্রাম করবো আর কি ইনশাল্লাহ। বক্তব্য দেব। আর সে দেখলাম মনে হয় যে মুখস্থ পড়ে বলতেছিল, স্ক্রিপ্টেড মানে লেখা আর কি। তো লিখে দিছে কেউ, তো আমি তো এই সময় তো লিখার কথা না, লিখে দেওয়ার কথা না, কেউ লিখে দেওয়ার, বা সে নিজেও লিখার কথা না, সে তো যা বলার বলে। আজ আমি বলতেছি, আমি কি কোনো লিখে বলতেছি? একজন হাজবেন্ড সে বলবে যে আমি এই কারণে আসতে পারি নাই, আমাকে আসতে দেওয়া হয় নাই, আমি এটার জন্য তো মুখস্থ লাগে না, এটার জন্য তো স্ক্রিপ্ট লিখতে হয় না। তো এই জিনিসগুলো কিন্তু তার সবচেয়ে বড় একটা যে প্রমাণ করে যে আসলে তার ইকরার প্রতি তার কোনো কেয়ারিং ছিল না। হয়তোবা সে ইকরার সাথে নিজে দূরত্ব মেনটেন করে চলতো, হয়তোবা তার কাছে মনে হয়েছে যে আপদ চলে গেছে, এরকম মনে হয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলবো, একজনের সাথে যখন সম্পর্ক হয় স্বামী স্ত্রী, অনেক কি বলবো ভালোবাসার মানুষ, শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য কি তার চরিত্র হনন করা কি উচিত? এখন তো উনি চলে গেছে, এই ধরনের কথাগুলো বললে তো ওনার জন্য একটা শুনতেও খারাপ লাগে। এই যে এখন যে কথাটা সে বললো যে নেশা করতো এটা সেটা, তাহলে একটা ভালোবাসা থাকলেও তো এই কথাটা বলা, মুখে আনা উচিত না। তাহলে এটা তার এখন তার লাইফ সম্পর্কে সে এখন হয়ে গেছে, সচেতন হয়ে গেছে, তার জীবন বাঁচাতে যাচ্ছে, সে বাঁচতে যাচ্ছে। ঠিক আছে, কারণ ইকরা তো গত 15 বছর 16 বছর তার সম্পর্কে কিছুই বলে যায় নাই, পরিবারের কারো কাছে কিছু বলে যায় নাই। এবং আমি আপনাকে একটা বলবো, আলবি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে ছিল। আচ্ছা। এবং তার এই ধরনের বহু স্টেটমেন্ট আমাদের কাছে আছে। সে ফেসবুকে পোস্ট করেছে, সে এই দালাল যে এই সাংস্কৃতিক কর্মীরা আছে এদের সাথে বহুবার এই শেখ হাসিনার সাথে, শৈলজা হাসিনার সাথে দেখা সাক্ষাৎ করেছে। এগুলো আমাদের কাছে রেকর্ড আছে, আমাদের কাছে স্ক্রিনশট আছে আমাদের কাছে। এবং
সে মুক্তিযুদ্ধের সে তার যে স্টেটমেন্টও করেছে সে যে মুক্তিযুদ্ধের সপক্ষের যদি কোনো কিছু না থাকে তাহলে কাউকে সে এই নাটক করতে দিবে না, করতে পারবে না, কেউ করতে পারবে না। পাকিস্তানি টেলিভিশনে যদি আসে, সে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে ছিল, সে সেই দালালদের সাথে যুক্ত ছিল, সে ভারতীয় চরদের সাথে যুক্ত ছিল সে। সুতরাং এই জিনিসগুলোর মাধ্যমে সে কি প্রমাণ করতে চাচ্ছে? সে প্রমাণ করতে চাচ্ছে যে সে ভালো ছিল না। তার এই 2024-এর জুন জুলাইয়ের দিকে অগাস্ট পর্যন্ত তার ফেসবুক পেজগুলো দেখেন আপনারা, পেজে তার যে ধরনের মন্তব্য আছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে, এইটা তার চেয়ে সবচেয়ে বড় হচ্ছে যে সে স্বৈরাচারী আচরণের মধ্যে যুক্ত ছিল, সে স্বৈরাচারীদের পক্ষে সে যুক্ত ছিল। ওই যে বললাম আপনাকে, ওই যে নিজের জীবনকে ভালোবেসে ফেলছে বেশি, যে মনে করছে যে আমি হয়তোবা আমার গিলটি আছে, আমি হয়তোবা দোষী সাব্যস্ত হয়ে যাব, সেই কারণে আসতেছে না। যদি দোষী সাব্যস্ত না হওয়ার কোনো আলামত তার কাছে থাকে, তাহলে সে আত্মসমর্পণ করুক, সে বিচারের সম্মুখীন হোক। আর আমরা আবার বলছি, আমরা ইকরা পরিবার বলছি আমরা, যদি কারো কোনো সংশ্লিষ্টতা না থাকে তাহলে আমরা এটা নিয়ে কোনো ধরনের কোনো এতে যাব না, লিগ্যাল অ্যাকশনে যাব না। আইনগতভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় যে সে নির্দোষ, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। ইকরা আফুর সম্পর্কে যিনি মামা হন, উনি যেটা বলছিলেন, দেখুন এখানে আফু শায়িত আছেন, পহেলা মার্চ আসরের পরে আফুকে এখানে দাফন করা হয়। আত্মীয় স্বজন সবাই এসেছিলেন, এখানে সবাই ছিলেন। এবং আফুর মামা যেটা বলছিলেন যে এখনো আফুর মা বাবা এখানে এসে কবর জিয়ারত করেন, কান্নাকাটি করেন। আসলে তাদের তো কষ্টটা অনেক বেশি, একটাই মেয়ে, আর কোনো ছেলেও নেই। আর এই যে আফু যে চলে গেল, আফুর জীবনটা তো আসলে সেভাবে শুরুই হয়নি। এই যে রিজিককে ছেড়ে উনি অনেক কষ্ট নিয়ে চলে গেলেন, দেখুন এখানে শায়িত আছেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।